কি অবস্থা সবার? হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই ভালো লাগছে ড্রেসটা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তো কেমন আছো তোমরা সবাই? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো আমার কথা শোনা যায় ক্লিয়ারলি? ক্যান ইউ লিসেন টু মি ক্লিয়ারলি এভরিওয়ান? ক্লাসটা ফেসবুকে শেয়ার করে দেওয়া হয়েছে। ইশরাত জাহান, রেদওয়ান আহমেদ, নুসরাত জাহান, এম জে। কি অবস্থা ভাইয়া? পুরা কেমন আছো তোমরা? ওকে, সো আজকে আমরা 8:30টায় শুরু করলাম, কারণ আজকে ব্রাজিলের খেলা বইলা কথা। হ্যাঁ, ব্রাজিল আজকে হারবে সুইজারল্যান্ডের কাছে এবং আমরা খুব এনজয় করব। ওকে, সো ফেসবুকে শেয়ার করা হয়েছে ক্লাসটা। যারা ফেসবুকে করতে চাও ফেসবুকে করতে পারবা, যারা জুমে করতে চাও জুমে করতে পারবা। ঠিক আছে, তো আমরা শুরু করি। এভরিথিং ইজ অলরাইট? আমার কথা ক্লিয়ার শোনা যায়? ফেসবুকে ক্লাসটা কোথায়? এফবিতে তো পাচ্ছি না, একজন বলতেছে। ওকে, সেন্ড পাওয়ার টু দিস লাইভ নাও। জুম লিংক। জিতবে ব্রো ব্রাজিল, দেখা যাক কে জিতে আজকে। ওকে, সো তোমরা সবাই কেমন আছো? আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? কেমন আছো তোমরা সবাই? জি ভাইয়া ভালো আছি, শোনা যায় কথা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন ভাইয়া আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ ভাইয়া। Okay, এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওকে, সো গতদিন আমরা এমসিকিউ এর বিষয়টা দেখলাম। এমসিকিউ কোথা থেকে আসে? এমসিকিউ আসে, একটা লেকচার হয়েছে, আজকে আমাদের সেকেন্ড লেকচার। তোমাদের যেসব ফ্রেন্ড সার্কেল এখনো ভর্তি হয় নাই সবাইকে বললো দ্রুত যাতে ভর্তি হয়ে যায়। সো গতদিন আমরা শিখেছি কোনটা? গতদিন আমরা শিখেছি এমসিকিউ কিভাবে আসে। তো তোমাদের 10টা এমসিকিউ থাকবে, এর মধ্যে 6টা থাকবে ভোকাবুলারি থেকে, 4টা থাকবে প্যাসেজ থেকে। প্যাসেজ থেকে মিন্স প্যাসেজের মধ্যে কোনো ইনফরমেশন নিয়ে প্যাসেজটা পড়ে ওইটা অ্যান্সার করা যায়। আর যেটা ভোকাবুলারি সেটা হচ্ছে ভোকাবুলারি জানতে হয়। তো আমরা প্যাসেজ গুলো যখন পড়বো এমন ভাবে পড়বো যে একটা ভোকাবুলারিও যেন বাদ না যায়। ক্লিয়ার? ওকে, সো ওপেন এন্ডেড কোয়েশ্চেনে আসা যাক। যেটাকে আমরা শর্ট কোয়েশ্চেন বলি, প্যাসেজ থেকে এমসিকিউ এর পরে যে শর্ট কোয়েশ্চেনটা আসে, যেটাকে আমরা শর্ট কোয়েশ্চেন বলি, ওইটা মূলত শর্ট কোয়েশ্চেন না, ওইটার নাম ওপেন এন্ডেড কোয়েশ্চেন। ওইটার নাম কি? ওপেন এন্ডেড কোয়েশ্চেন। ওপেন এন্ডেড কোয়েশ্চেন কি? যেসব কোয়েশ্চেন নিজের মতো করে এন্ডিং দেওয়া যায়, মানে যেসব কোয়েশ্চেনের অ্যান্সার নিজের মতো করে দেয়া যায়, সেটাকে বলে ওপেন এন্ডেড কোয়েশ্চেন। তবে এটা অবশ্যই ওই প্যাসেজের আলোকে হইতে হবে। অবশ্যই সেটা প্যাসেজের আলোকে হইতে হবে। আচ্ছা, জুমের লিংক কই? ফেসবুকেই তো দেয়া আছে জুমের লিংক ভাইয়া, পুরা তোমরা কি চেক করো নাই? ফেসবুক গ্রুপেই জুমের লিংক দেয়া থাকে। ঠিক আছে, দেখো আমি তাও একবার দিয়ে দিলাম তোমাদের জন্য। এই যে কমেন্ট বক্স চেক করো, কমেন্ট বক্স একবার দিয়ে দিলাম। ঠিক আছে, দেখো কমেন্ট বক্সে দিয়ে দিছি। ওকে, সো এই ওপেন এন্ডেড কোয়েশ্চেন গুলোর এন্ডিংটা মানে শেষটা তুমি নিজের মতো করে দিতে পারবা। এইটাই হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন, যেটাকে আমরা বলি কি শর্ট কোয়েশ্চেন। ওকে, সো এই যে যে 5টা কোয়েশ্চেন আসবে তোমাদের, এই 5টা কোয়েশ্চেনে এক একটা 3 করে মার্কস। কত মার্কস? 3 মার্কস করে। 5টায় কত টোটাল? 15। 5টায় কত? 15 মার্কস, এক্স্যাক্টলি। সো একটা কোয়েশ্চেনে 3 মার্ক, আগে ছিল 2 মার্ক, তোমরা লাকি। আর এই যে যে কোয়েশ্চেনের যে অ্যান্সার গুলা, ঠিক আছে, তোমাদেরকে যে 5টা কোয়েশ্চেন দেয়, এই অ্যান্সার গুলা কি কোনো বাইরের থেকে আনতে হয়, মঙ্গল গ্রহ থেকে আনতে হয়, বা অন্য কোথাও থেকে আনতে হয়, নাকি যে প্যাসেজ দেয়া থাকে তার মধ্যেই উত্তর আছে? কোথা থেকে বলো তো? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, যে প্যাসেজ। ভাইয়া এখনো কি ভর্তি হওয়া যাবে? হ্যাঁ, এনি টাইম আমাদের কোর্স গুলোতে ভর্তি হওয়া যায়, ওপেন সব সময়। ওকে, সো যে কোনো সময়, সরি বলছি, যে কোনো জায়গা থেকে তোমার অ্যান্সার আনতে হবে না, মানে মঙ্গল গ্রহ থেকে অ্যান্সার তোমাকে খুঁজে আনতে হবে না। অ্যান্সার সবসময় ওই প্যাসেজটার মধ্যেই দেয়া থাকবে। 5টা কোয়েশ্চেনে আগে ছিল 2 মার্ক, এখন 3 মার্ক, টোটাল 15 মার্কস। সো 15 মার্কসের জন্য আমরা যে অ্যান্সারটা করব, এই অ্যান্সারটা এই প্যাসেজের মধ্যেই দেয়া থাকে। এমন না যে আমাকে বানায় লিখতে হবে,
বা নিজের ভিতর থেকে লিখতে হবে, বা মঙ্গল গ্রহ থেকে অ্যান্সার আনতে হবে, বা অন্য প্যাসেজ থেকে আনতে হবে, বা দেয়া নাই এমন না। 5টা কোয়েশ্চেনের অ্যান্সারই পুরোপুরি ওই প্যাসেজের মধ্যে থেকে হবে। তার মানে বলা যায় কি যে উত্তর প্যাসেজের মধ্যে দেয়াই আছে, তোমাকে জাস্ট সেটা একটু খুঁজে লিখতে হবে উত্তর। তার মানে তাই না, কোয়েশ্চেন গুলো হবে প্যাসেজ থেকে, ঠিক আছে, প্যাসেজ থেকে। সো ওই যে অ্যান্সার গুলা ওইটা প্যাসেজের মধ্যেই দেয়া আছে, তোমার কাজকে জাস্ট উত্তরটা খুঁজে লিখে দেয়া। এখন এইখানেই একটু ভুলের কারণে আমরা হয়তো 10-এ 10 পাই না, বা 15-তে 15 পাই না। ওকে, সো দেখো এই 5টা কোয়েশ্চেনের মাধ্যমে বোর্ড মূলত তোমার 3টা স্কিল টেস্ট করে, তুমি 3টা জিনিসে ভালো কিনা। এই 5টা কোয়েশ্চেন যে 15 মার্ক, 3টা জিনিস। একটা হচ্ছে এক্সপ্লেনিং অ্যাবিলিটি, তুমি কোনো কিছু ব্যাখ্যা করার ক্ষমতা আছে কিনা তোমার, তুমি কোনো কিছু ব্যাখ্যা করতে পারো কিনা। তোমাকে একটা কোয়েশ্চেন করলাম, সেটা তুমি ব্যাখ্যাটা দিচ্ছ কি, দিতে পারো কিনা। নাম্বার 2, ইভালুয়েটিং স্কিল, সঠিক উত্তরটা বের করার দক্ষতাটা। যে একটা প্যাসেজের মধ্যে অনেক কিছু আছে, কিন্তু তোমাকে আমি একটা স্পেসিফিক কোয়েশ্চেন করছি, ওই কোয়েশ্চেনের উত্তরটা তুমি বের করতে পারছো কিনা। এখন আমি জানতে চাইছি বাংলাদেশের রাজধানীর নাম কি, তুমি বলে দিছো নয়াদিল্লি, তাহলে হবে? ঠিক আছে, এটা তো হবে না। আমি জানতে চাইছি যে মানে বাংলাদেশের আয়, যেটা মূলত বাংলাদেশের আয়ের উৎস কি, তো বাংলাদেশের আয়ের বর্তমান সত্যিকারের অর্থে যেটা, বাংলাদেশের আয়ের মূল উৎস রেমিটেন্স, প্রবাসীদের যে আয়টা সেটা, এবং আমাদের তৈরি পোশাক খাত রপ্তানি করে যেটা, দুইটা, এই দুই পায়ের উপর দাঁড়ায় আছে বাংলাদেশ, রেমিটেন্স আর তৈরি পোশাকের যে ডলার আমরা ইনকাম করি, তৈরি পোশাক, আরএমজি সেক্টর যেটাকে বলে রেডিমেড গার্মেন্টস। তো আরএমজি, রেডিমেড গার্মেন্টস মানে তৈরি পোশাক, আর প্রবাসীদের এই দুই ঠ্যাঙের উপর, এই দুই পায়ের উপর বাংলাদেশ দাঁড়ায় আছে। এই দুটো যেদিন ধস হবে বুঝবা বাংলাদেশ শেষ। ক্লিয়ার? যতই বলে না বাংলাদেশ অর্থনৈতিক ভাবে কৃষি প্রধান দেশ, বা বাংলাদেশ কৃষি ভিত্তিক দেশ, এগুলো খালি খেলি। কৃষি সব প্রোডাক্ট অলমোস্ট আমরা ইম্পোর্ট করি ভারত থেকে, ম্যাক্সিমাম প্রোডাক্ট আমরা আমদানি করি, আমরা রপ্তানি করি খুব হাত গোনা কয়েকটা জিনিস, ইলিশ মাছ, তারপরে ওই যে পাট টাট, এরকম হালকা পাতলা কিছু, খুব বেশি কিছু না। চিংড়িও করি আমরা, শ্রিম্পস। ওকে, তো তোমার কাছে যে জিনিসটা জানতে চাইছে সেইটা তুমি উত্তরটা বের করতে পারছো কিনা প্যাসেজ থেকে। আর নাম্বার থার্ড বলতে এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, তুমি 15-এর মধ্যে 15 পাবা নাকি তুমি 15-এর মধ্যে 5 পাবা, এটা ডিপেন্ড করে এই 3 নাম্বার জিনিসটার উপর, স্ক্রিপ্টিং স্কিল। অর্থাৎ তুমি উত্তরটা গুছায়া সাজায়া লিখতে পারছো কিনা, উত্তরটা তুমি সাজিয়ে গুছিয়ে লিখতে পারছো কি না। এইটা, এই দুইটা জানো তো, তোমরা উত্তর বুঝবা কি জানতে চাইছে এটা বোঝা যায়, এটা আহামরি কিছু না। তোমার কাছে যদি প্রশ্ন করে তোমার নাম কি, তুমি তোমার নামটাই দিবা, এটা ঠিক আছে, কিন্তু নামটা তুমি কিভাবে দিচ্ছ এটা ম্যাটার করে। কিভাবে দিচ্ছ মানে গুছাই দিতে পারছো, সাজায় গুছাই দিতে পারছো, নাকি জাস্ট কোন রকম মানে দিয়ে দিছো যে সেন্টেন্সের মেকিং ঠিক নাই, স্পেলিং ঠিক নাই, বানান ভুল করছো, এই ধরনের মানে এই বিষয়গুলো ম্যাটার করে। ক্লিয়ার? তো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কোনটা, এই উত্তরটা সাজায় গুছায় লেখা। উত্তর প্যাসেজের মধ্যে দেয়া থাকবে, তুমিও বুঝবা যে এই এই লাইনে উত্তর, কিন্তু ওই লেখাটা যে তুমি লিখছো ওইটা কি একটু গুছানো হয়েছে কিনা। আচ্ছা তোমরা বলো, এইটা কি, এই একটা প্যাসেজ দিয়ে তোমাকে যখন 5টা প্রশ্ন করে, তুমি বুঝতে পারো না যে কোন প্রশ্নে কি চাইছে, এটা তো বুঝতে পারো, পারো না? প্যাসেজ জি থেকে ভাই, কোন বুঝতে লাইন পারি। ভাইয়া উত্তর, আজকে কি সেকেন্ড পেপার ক্লাস হবে না? প্যাসেজ থেকে কোন লাইন উত্তর, এটাও তোমরা জানো। তোমরা 15-এর মধ্যে 10 সবাই পাওয়া, কিন্তু 15-এর মধ্যে 15 খুব কম মানুষই পায়। 15-এর মধ্যে 10 পাওয়া সহজ, তোমাকে 2 করে মার্কস দিবে অ্যাভারেজ। কিন্তু যখন তুমি 15-তে 15 পাইতে চাবা, তখন তোমার এই জিনিসটা জানতে হবে। আর এই জিনিসটাই আজকে আমি তোমাদেরকে শেখাবো, যে অ্যান্সারটা যখন তুমি স্ক্রিপ্টিং করবা, যখন লিখবা, তখন কিভাবে লিখলে স্যার 3-এ 3ই দিবে তোমাকে। ক্লিয়ার? এই জিনিসটাই আজকে আমি তোমাদেরকে শেখাবো। ওকে, এখন আমরা কিছু বেসিক জিনিস একটু দেখি। ধরো আমি একজনকে একটা প্রশ্ন করছি, ঠিক আছে, আমি তোমাকে একটা প্রশ্ন করছি, খেয়াল করো, হ্যাঁ? তো হোয়াটস ইউর নেম, ধরো আমি বাংলা ফন্ট সিলেক্ট করো, ইংলিশে হোয়াট হোয়াট ইজ ইয়োর নেম। আমি একজনকে জিজ্ঞাসা করছি যে তোমার নাম কি। ধরো আমাদের ক্লাসে 2টা স্টুডেন্ট আছে, ধরো একজন আসছে ফেসবুকে আয়াত, আর একজন আসছে নুসরাত, ঠিক আছে।
সো আমি দুইজনকে জিজ্ঞেস করছি হোয়াটস ইউর নেম। তো প্রথম জন যে ও বলছে আয়াত, ও বলছে কি আয়াত, সরি বাংলা ফন্ট সিলেক্ট করা, ওকে। প্রথম জিজ্ঞেস করছি হোয়াটস ইউর নেম, তো ও বলছে আয়াত। সেকেন্ড জনকে জিজ্ঞেস করছি হোয়াটস ইউর নেম, ও বলছে মাই নেম ইজ আয়াত অথবা মাই নেম ইজ নুসরাত। ওকে, তাহলে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? পাভেল। তোমার নাম কি? আমার নাম পাভেল। এই পার্থক্যটা বুঝছো কে কে? তোমাকে আমি জিজ্ঞেস করলাম তোমার নাম কি, তুমি ডিরেক্ট বললা আমার নাম, মানে হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? আয়াত। আরেকজনকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি, হোয়াটস ইউর নেম বা হোয়াট ইজ ইউর নেম, বলছে মাই নেম ইজ নুসরাত। তাহলে হোয়াটস ইউর নেম আয়াত, হোয়াটস ইউর নেম মাই নেম ইজ নুসরাত। বা মাই নেম, আমরা যদি একটা উদাহরণ দিই, এখানেও যদি আয়াত দেই তাহলে আরো ভালো বুঝতে পারবা তোমরা। দেখো, সো হোয়াটস ইউর নেম আয়াত, হোয়াটস ইউর নেম মাই নেম ইজ আয়াত, এই দুইটার মধ্যে কোনটা ভালো দেখো তো, কোনটা ভালো লাগে শুনতে? My name is Ayat. My name is Ayat. ওইটা ভালো লাগে। My name is কোনটা বেটার? এই দুইটার মধ্যে কোন জিনিসটা বেটার? তাহলে অফকোর্স বেটার হচ্ছে যে মাই নেম ইজ আয়াত। তো এখন এই জিনিসটার মাধ্যমে আমি তোমাদের দুইটা জিনিস এখন বলবো। একটা হচ্ছে যে আমরা যখন কোয়েশ্চেন গুলা পাবো, এটা জাস্ট বেসিক একটা উদাহরণ দিলাম, 5টা কোয়েশ্চেন যখন আমরা পাবো, তখন এই 5টা কোয়েশ্চেনের অ্যান্সার আমরা সরাসরি উত্তর দিয়েও শুরু করতে পারি, আবার প্রশ্ন থেকে উত্তর শুরু করতে পারি। এই দুইটা শব্দ একটু মনে রাখবা। একটা হচ্ছে উত্তর দিয়ে উত্তর শুরু করা, উত্তর দিয়ে উত্তর শুরু করা, যেমন যেমন হোয়াটস ইউর নেম আয়াত, আয়াত তুমি উত্তরটা উত্তর দিয়েই শুরু করছো। আরেকজনকে জিজ্ঞেস করলাম হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, লিখছে মাই নেম ইজ আয়াত, মানে এই ইয়োর নেমটা এখান থেকেও নিছে, মানে প্রশ্ন থেকে উত্তরটা শুরু করছে। আমি সেকেন্ড উদাহরণ দিই, হোয়াটস দ্য নেম বা হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ধরো বাংলাদেশের হোয়াট ইজ দ্য নেম অফ দি ক্যাপিটাল অফ বাংলাদেশ, তাহলে বাংলাদেশের হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, বাংলাদেশের রাজধানীর নাম কি? তোমারে আমি প্রশ্ন করছি, তুমি উত্তর দিছো ঢাকা। এবার আরেকজনকে আমি প্রশ্ন করছি, সে উত্তরটা দিল দ্য নেম অফ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ ইজ ঢাকা। এইখানে দেখো, এবার একটু পার্থক্যটা দেখো। তাহলে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, বাংলাদেশের রাজধানীর নাম কি? ওকে, তারিকুল ইসলাম তন্ময়, তোমাকে আমি ওয়ার্নিং দিতেছি, ফেসবুকে যদি এনিওয়ান কোনো একটা বিষয় নিয়ে, এই যে সাদিয়া নামের কেউ আছো কিনা, বাড়িওয়ালার মেয়ে ভিডিও দেখতেছো কিনা, একটু পানি ছেড়ে দাও, হ্যান ত্যান, এই ধরনের এনি আননেসেসারি ইররিলেভেন্ট ইনকনসিস্টেন্ট বিষয় নিয়ে যদি কেউ কথা বলো, ফান করো, ট্রাস্ট মি আমি তারে ব্যান করব অথবা সাসপেন্ড করব ক্লাস থেকে, তুমি আর ক্লাস করতে পারবা না, অথবা তোমাকে লিমিটেড করে দিব আমি। সো প্লিজ এরপরে কল দিয়ে কল সেন্টারে কানলেও, আমি যদি একবার তোমাকে এখান থেকে ব্লক করি, ব্যান করি, লিমিটেড করে দিই, সাসপেন্ড করে দিই, কল সেন্টারে কল দিয়ে কানলেও তোমাকে ওরা আর ওপেন করবে না। সো দয়া করে তুমি একা কমেন্ট করো, 50 জনের ডিস্টার্ব হয়, 326 জন ফেসবুকে লাইভ করতেছে গ্রুপে, তুমি একা একটা আননেসেসারি কমেন্ট করো, 326 জনের মনোযোগ নষ্ট হয়। সো এটা যদি নেক্সট কেউ করছো, যে এমন একটা বিষয় নিয়ে কথা বলছো যেটা আমি পড়াচ্ছি না, চা খাবেন, সাদিয়া চা দিয়া, এন তেন, এনিওয়ান, আমি কিন্তু তারে ব্লক করবো অথবা ব্যান করবো। সো প্লিজ বি কেয়ারফুল, এনি আননেসেসারি টপিক আজকে থেকে শুরু হবে। প্রথম দিন তো কিছু বলি নাই, গতকালকে দেখছি, সহ্য করছি, আজকে থেকে আর এটা টলারেট করা হবে না। ওকে, সো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, তো বাংলাদেশের রাজধানীর নাম কি? একজনকে জিজ্ঞেস করছি, সে উত্তর দিচ্ছে ঢাকা। আরেকজনকে জিজ্ঞেস করছি, সে বলতেছে দ্য নেম অফ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ ঢাকা। তো এই যে উত্তরটা, এইটাকে বলে সরাসরি উত্তর দিয়ে উত্তর শুরু করা, সরাসরি উত্তর দিয়ে উত্তর শুরু করা। আর একটা হচ্ছে প্রশ্ন থেকে উত্তর শুরু করা। প্রশ্ন থেকে দেখো, এই যে দ্য নেম অফ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা কিন্তু প্রশ্নেই দেয়া ছিল। আমরা এই প্রশ্নের অংশটুকু প্রথমে আনলাম, তারপরে যে অক্সিলারি ভার্বটা দেয়া থাকে সেটা বসাইলাম, তারপরে বাকিটুকু বসাইলাম। এগুলো আমি শেখাবো, বাট আগে বেসিকটা বুঝো।
ঠিক আছে। সো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ? ঢাকা। আরেকটা হচ্ছে দ্য নেম অফ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ ঢাকা। আচ্ছা, তাইলে উত্তর দিয়ে উত্তর শুরু করা আর প্রশ্ন থেকে উত্তর শুরু করা, তোমরা কি বিষয় দুইটা বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, বুঝতে পারছি। প্রশ্ন থেকে উত্তর শুরু করা, আরেকটা হচ্ছে সরাসরি উত্তর দিয়ে উত্তর শুরু করা। এখন এর মধ্যে কোনটা ভালো বলো, কোনটা ভালো? শুরু করা। হ্যাঁ, প্রশ্ন থেকে উত্তর শুরু করা, প্রশ্ন থেকে উত্তর শুরু করা, এটা হচ্ছে উত্তম, বেস্ট। সো আমরা এইটা মাথায় রাখবো। আচ্ছা, এখন প্রশ্ন আমাকে করলো, তাই না? আমরা প্রশ্ন থেকেই উত্তর শুরু করব। এখন প্রশ্নের মধ্যে তো কত কিছু আছে, এইখানে কোনটা জায়গা থেকে আমরা অ্যান্সার করব? আমি একদম বেসিক থেকে শেখাচ্ছি, অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব আমরা। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ? এখন এইখানে আমরা, ভাই আপনি তো বলছেন যে প্রশ্ন থেকে উত্তর শুরু করা, এখন এখানে প্রশ্নের কোন অংশটুকু নিব, তাই না? এইখানে প্রশ্নের কোন অংশটুকু আমরা নিব? দা নেম আছে, দা ক্যাপিটাল আছে, বাংলাদেশ আছে, কোনটুক নিয়ে আমরা শুরু করবো? এখন এইটা সহজ কোয়েশ্চেন, এইটা দেখে তোমরা বুঝতেছো যে ভাইয়া এখানে দা নেম অফ দা ক্যাপিটাল থেকে হবে, কিন্তু সহজ কোয়েশ্চেন তো তোমাকে পরীক্ষায় নাও দিতে পারে। এরকম কোয়েশ্চেন তো তোমাকে দিবে না, তোমাকে দিবে হার্ড কোয়েশ্চেন, যেগুলো একটু পরে আমরা প্র্যাকটিস করবো। সো হার্ড কোয়েশ্চেন যখন দিবে তখন তোমার মনে প্রশ্ন আসা স্বাভাবিক যে ভাইয়া প্রশ্ন থেকে উত্তর শুরু করা বেস্ট নিয়ম, বুঝছি, কিন্তু ভাইয়া প্রশ্নের কোন জায়গা থেকে শুরু করব? প্রশ্নের কোন জায়গা থেকে শুরু করব, এটা স্বাভাবিক না? ওকে, জি ভাইয়া। কোথা থেকে আমরা শুরু করব এক্স্যাক্টলি? সো সব সময় মনে রাখবা আমরা শুরু করব সাবজেক্ট থেকে। এখন ভাইয়া সাবজেক্ট থেকে শুরু করব বুঝলাম, এখন এখানে দা নেম আছে, এইটাও সাবজেক্ট হইতে পারে, দা ক্যাপিটাল আছে, এইটাও সাবজেক্ট হইতে পারে, বাংলাদেশ আছে, এইটাও সাবজেক্ট হইতে পারে। তাহলে সাবজেক্ট ভাইয়া অ্যাকচুয়ালি কোনটা আর আমরা নিবই বা কোনটা? সাবজেক্ট অ্যাকচুয়ালি কোনটা আর আমরা নিব কোনটা? খুবই খুবই সিম্পল কোয়েশ্চেন, তাই না? যে ভাই এখানে দা নেম, দা ক্যাপিটাল, বাংলাদেশ, তিনটাই তো সাবজেক্ট হইতে পারে, তাহলে অ্যাকচুয়াল সাবজেক্ট কোনটা এখানে? বা পরীক্ষার হলে যখন থাকবে আরো বড় কোয়েশ্চেন থাকবে, তখন সাবজেক্ট কোনটা? আচ্ছা, সাবজেক্ট আমরা কিভাবে চিনবো, কে সাবজেক্ট বড়? অক্সিলারি ভার্বের পরে যেটা থেকে ওইটা অক্সিলারি ভাবে পরে যেটা থাকে সেটা। সাবজেক্ট কে? যে অক্সিলারি ভার্বের ওকে, হ্যাঁ, যে কিছু করে, যে কর্তা, সেই তো সাবজেক্ট। কিন্তু এখানে আমরা সাবজেক্ট কিভাবে বের করব? মনে রাখবা অক্সিলারি ভার্ব বা মোডাল এর পরে যে থাকবে সেই সাবজেক্ট, তার থেকে মূল ভার্ব পর্যন্ত অক্সিলারি ভার্বের পর থেকে। আচ্ছা, তাইলে এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কে? ইজ। তাহলে এই ইজ এর পরের থেকে যা আছে সাবজেক্ট, যা আছে সাবজেক্ট। এবার এটার আরো উদাহরণ দেখাবো আমি, এই একটা উদাহরণই শেষ না। এখন দেখো এখানে এই ইজ, বি ভার্ব মানে am, is, are, was, were, have, has, had, এইগুলা না থেকে যদি মোডাল থাকে, ওই একই নিয়ম। মোডাল অক্সিলারি যেমন ক্যান, কুড, দেখো অক্সিলারি ভার্ব বা মোডাল ক্যান, কুড, শ্যাল, শুড, অল, মানে মোডাল অক্সিলারি। সো অক্সিলারি ভার্ব অথবা মোডাল ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এর যে কোনোটাই থাকুক, অথবা am, is, are, was, were থাকুক, ওদের পরে যে থাকবে সে সাবজেক্ট। এদের পর থেকে, এই ইজ এর পর থেকে যে থাকবে সে সাবজেক্ট। তার মানে কি, ইজ থাকুক, ওয়াজ থাকুক, হ্যাভ থাকুক, হ্যাজ থাকুক, হ্যাড থাকুক, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, যে থাকুক তারপরে যে আছে সে সাবজেক্ট, তারপরে যে আছে সে সাবজেক্ট। এইটুকু পর্যন্ত বুঝছো কে কে? সাবজেক্ট চেনা যাবে? চেনা যাবে? তাহলে সাবজেক্টকে অক্সিলারি বা মোডালের পরে যে আছে সে সাবজেক্ট, অক্সিলারি বা মোডালের পরে যে আছে সে সাবজেক্ট। ঠিক আছে, এখন এইখানে আমরা কোশ্চেনটা একটু চেঞ্জ করি। তাহলে হোয়াট বা হোয়াট অথবা হু হ্যাজ দেখো হোয়াই ইজ বাংলাদেশি ইকোনমি, ইকোনমি why is Bangladesh economy dying? Bangladesh economy
আচ্ছা, এই যে একটা কোয়েশ্চেন দেখো, why is বাংলাদেশ ইকোনমি ডাইং নাও? সাপোজ ধরো বাংলাদেশের ইকোনমি খারাপের দিকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে হোয়াই ইজ বাংলাদেশ ইকোনমি ডাইং নাও? বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিনিয়োগ মানে ওদের আর&জি সেক্টরের যে আয় কমতে 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 তলানিতে এসে দাঁড়াইছে। প্রাকৃতিক গ্যাস নাই, ন্যাচারাল গ্যাস নাই, এলএনজি নাই, এলপিজিও নাই, সো ওরা প্রোডাকশন চালাইতে পারতেছে না, খুবই খারাপ অবস্থা তৈরি পোশাকের। তো সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে হোয়াই ইজ বাংলাদেশ ইকোনমি ডাইং নাও? বাংলাদেশের রিজার্ভ শেষের দিকে, ঝুঁকিতে আছে এরকম। তো বাংলাদেশের অর্থনীতি কেন মানে মারা যাচ্ছে বা ডিক্রিজিং, কমতেছে? সো হোয়াই ইজ বাংলাদেশ ইকোনমি। এখন এইখানে তুমি যদি দেখো এখানে সাবজেক্ট কে, এখানে অ্যান্সারটা তুমি, আমি বলছি প্রশ্ন থেকে উত্তর শুরু করতে, তাহলে তুমি প্রশ্ন থেকে উত্তর শুরু করবা, তো কিভাবে করবা বলো? অ্যান্সার লিখে করো, কিভাবে করবা? ভাই আপনি বলছেন যে এম ইজ আর ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ হ্যাড অথবা ক্যান কুড শ্যাল শুড উইল, মোডাল অক্সিলারি অথবা শুদ্ধ অক্সিলারি অথবা হ্যাভ হ্যাজ হ্যাড, এরপরে যে আছে সে সাবজেক্ট। তাহলে এরপরে কি পুরাটাই সাবজেক্ট? বাংলাদেশ ইকোনমি ডাইং নাও ইজ, এভাবে হবে অ্যান্সার? এরপরে কি পুরাটাই সাবজেক্ট? না, পুরোটা কখনোই সাবজেক্ট না। মূল ভার্বের আগ পর্যন্ত যে আছে সে সাবজেক্ট। তার মানে অক্সিলারি ভার্ব বা মোডাল ভার্বের পর থেকে মূল ভার্বের পূর্ব পর্যন্ত, মূল ভার্ব কে এই সেন্টেন্সে ডাই মানে মারা যাওয়া, ডাই মানে মারা যাওয়া। সো এই অক্সিলারি ভার্ব থেকে সবসময় মূল ভার্বের পূর্ব পর্যন্ত যে আছে সে সাবজেক্ট। এখন এখানে যদি হ্যাঁ মূল ভার্ব দেখো, অক্সিলারি ভার্ব থেকে মূল ভার্ব পর্যন্ত, অথবা মোডাল, এখানে যদি ক্যান থাকতো অথবা কুড থাকতো তাহলে এর থেকে মূল ভার্ব পর্যন্ত। এখানে যদি হ্যাভ বা হ্যাজ থাকতো তাহলে এরপর থেকে মূল ভার্ব পর্যন্ত। এইখানে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড বা ক্যান, কুড, এম ইজ আর ওয়াজ ওয়্যার না থেকে ডাস থাকতো, অথবা ডিড থাকতো, অথবা ডু থাকতো, তারপরও ডু ডাস ডিড থেকে মূল ভার্ব কে আছে? ডাই, তাহলে সেই পর্যন্ত সাবজেক্ট। বুঝছো না বুঝো নাই? মূল ভার্ব কে আছে? ডাইং। তাহলে এই অক্সিলারি বা মোডাল অথবা ডু ডাজ এর পর থেকে একদম মূল ভার্ব পর্যন্ত এর মাঝখানে যে আছে সেই সাবজেক্ট। এর মাঝখানে যে আছে সে কি? সাবজেক্ট। তাহলে হোয়াই ইজ বাংলাদেশ ইকোনমি ডাইং? তাহলে বাংলাদেশ ইকোনমি সাবজেক্ট, বাংলাদেশ ইকোনমি সাবজেক্ট আছে। এইটুকু বুঝছো কে কে? এইটুকু বুঝছো কে কে? এইবার এইবার এরপরের ব্যাপারটাতে আমরা আগাই। তাহলে আমরা সাবজেক্ট পাইলাম, এরপরে কি হলো? আমরা সাবজেক্টটা পেলাম। এবার সাবজেক্ট পাওয়ার পরে যে অক্সিলারি ভার্বটা সেন্টেন্সে থাকবে আমরা একদম সেইটা এনে হুবহু বসাই দিব। যেখানেই অ্যান্সার করি যে অক্সিলারি ভার্বটা দেয়া থাকবে ঠিক সেইটাই আমরা এনে এখানে বসাবো। তাহলে যদি ইজ থাকে ইজ, যদি ওয়াজ থাকে ওয়াজ, যদি হ্যাজ থাকে হ্যাজ, যদি হ্যাভ থাকে হ্যাভ, যদি ক্যান থাকে ক্যান, যদি কুড থাকে কুড। এটা কি বুঝছো না বুঝো নাই? বুঝছি ভাইয়া। অক্সিলারিটাই থাকবে ডু ডাজ ডিড বাদে। ডু ডাজ ডিড এটা আমি দেখাবো, এটা আলাদা নিয়ম, নিচে আসতেছে। সো হোয়াই ইজ বাংলাদেশ ইকোনমি ডাইং? সাবজেক্ট পাইলাম, এবার সেন্টেন্সে প্রশ্নে যে অক্সিলারি দেয়া সেইটি আমরা বসাই দেব। তাহলে বাংলাদেশ ইকোনমি ইজ, ইজ সাবজেক্ট নিলাম, এবার সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব যেটা দেয়া থাকলো সেটা। এবার এখানে যদি ওয়াজ থাকতো তাহলে আমরা এখানে কি দিব? ওয়াজ। কি দিব? ওয়াজ। এখানে যদি ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট থাকতো এখানে আমরা সেইটাই দিব। তো ধরো এখানে ওয়াজ আছে, এখানে আমরা ওয়াজ দিলাম, তাহলে বাংলাদেশ ইকোনমি ওয়াজ। এবার বাকি অংশ বসাও, ডাইং নাও। বাংলাদেশ ইকোনমি ওয়াজ ডাইং নাও বিকজ, বাংলাদেশের অর্থনীতি ডাইং নাও বিকজ, ধরো আমরা একটা শর্টকাট অ্যান্সার দিয়ে দিলাম, বিকজ অফ করাপশন। সাপোজ হ্যাঁ, আমরা উত্তর করব প্যাসেজের আলোকে, প্যাসেজে যা দেওয়া থাকবে সেইভাবে উত্তর করবো, কিন্তু এখানে আমরা দিলাম ধরো করাপশন। তো বাংলাদেশ ইকোনমি ওয়াজ ডাইং নাও, ইজ হবে, সরি নাও আছে যেহেতু, আমরা এখানে নাও থাকলে প্রেজেন্ট টেন্স হয়, সো আমরা এখানে ইজ দিব। বাংলাদেশ ইকোনমি ইজ ডাইং নাও বিকজ অফ করাপশন। 14 লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে, বিষয়টা এরকম। তো বাংলাদেশ ইকোনমি ইজ ডাইং নাও বিকজ অফ করাপশন। তাহলে আমরা একটু দেখি কোশ্চেনটা আমরা কিভাবে সাজাইলাম। অ্যান্সার নাই মনে করো, বাংলাদেশ ইকোনমি সাবজেক্ট ছিল, এটা নিলাম কারণ অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব এর মাঝখানে কি আছে? বাংলাদেশ ইকোনমি, সেটা সাবজেক্ট। তাহলে বাংলাদেশ ইকোনমি এরপরে অক্সিলারি ভার্ব যেটাই দিবে আমরা হুবহু ওইটাই বসাবো, তারপরে মূল ভার্ব বসাবো, বাকি অংশ তারপরে উত্তর। আচ্ছা আমরা এখন কোশ্চেনে আসি। হোয়াই ইজ কুয়াকাটা অ্যাট্রাক্টিং সো মেনি টুরিস্ট? কুয়াকাটা কেন এত টুরিস্টদের মনোযোগ আকর্ষণ করতেছে?
বা আচ্ছা দেখো টুরিস্ট, ওকে, সো হোয়াই ইজ কুয়াকাটা অ্যাট্রাক্টিং সো মেনি টুরিস্ট, তাহলে এইটা একটু তুমি অ্যান্সার করো নিজে থেকে, ঠিক আছে? হোয়াই ইজ কুয়াকাটা অ্যাট্রাক্টিং সো মেনি টুরিস্ট, কুয়াকাটা কেন এত পর্যটকদের আকর্ষণ করতেছে? তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কে বলো তো? কুয়াকাটা আচ্ছা আমরা যদি একটু এটাকে একটু পর্যবেক্ষণ করি, তাহলে দেখো এখানে অক্সিলারি ভার্ব কে ইজ, অক্সিলারি ভার্ব কে ইজ, আর অ্যাট্রাক্ট মানে আকর্ষণ করা, অ্যাট্রাক্ট মানে কি আকর্ষণ করা, তাহলে অক্সিলারি ভার্ব ইজ, মূল ভার্ব অ্যাট্রাক্ট, তাহলে এই সেন্টেন্সে এর মাঝখানে যে আছে সে সাবজেক্ট, তাহলে মাঝখানে কি আছে? কুয়াকাটা, তাহলে সাবজেক্ট নেওয়ার পরে কি করতে হয়? অক্সিলারি ভার্ব যা আছে যেভাবে আছে সেভাবে এনে বসাবো আমরা ইজ, তাহলে কুয়াকাটা ইজ, কুয়াকাটা ইজ। এবার কুয়াকাটা নিলাম আমরা সাবজেক্ট, অক্সিলারি ভার্ব যা আছে সেটা এনে বসাবো, এবার বাকি অংশ বসাও। কুয়াকাটা ইজ অ্যাট্রাক্টিং সো মেনি টুরিস্ট ড্যাশ বিকজ, কারণ, এবার বিকজ দেবো না কি দেবো এইগুলো আমি শেখাবো সামনে আসতেছে। সো কুয়াকাটা ইজ অ্যাট্রাক্টিং সো মেনি টুরিস্ট বিকজ, কারণ এখান থেকে সূর্যাস্ত সূর্যোদয় একসাথে দেখা যায়, এরকম আর কি। সো কুয়াকাটা ইজ অ্যাট্রাক্টিং, তাহলে কুয়াকাটা সাবজেক্ট নিলাম, অক্সিলারি ভার্ব নিলাম, তারপরে মূল ভার্ব থেকে বাকি অংশ বসাইলাম। এইটুকু স্ট্রাকচার কে কে বুঝছো? আরেকটু সামনে যাই, ঠিক আছে, আমরা আর একটু সামনের দিকে আগাই। আচ্ছা দেখো এখানে এই যে একটা কোয়েশ্চেন, হোয়াট ডাজ ফক মিউজিক রিফ্লেক্ট? ফক মিউজিক মানে কি? লোকগান বা লোকসঙ্গীত। তো লোকসঙ্গীত কোন জিনিসটাকে প্রতিফলিত করে, রিফ্লেক্ট করে, মানে লোকসঙ্গীতের মধ্যে কোন জিনিসটা ফুটে আসে, ফুটে ওঠে, সেখানে হোয়াট ডাজ, তাহলে এখানে অক্সিলারি ভার্ব বা মোডাল বা ডু ডাজ ডিড, ডু ভার্বের মধ্যে কোনটা দিচ্ছে? ডু ডাজ ডিড, এর মধ্যে ডাজ আছে, আর মূল ভার্ব রিফ্লেক্ট মানে কি? প্রতিফলন করা, রিফ্লেক্ট মানে কি? প্রতিফলন করা। তো এর মাঝখানে কে আছে বলো তো? সাবজেক্ট কে এখানে? আরেকটা জিনিস দেখাই আমি তোমাদেরকে, দেখো হোয়াই ইজ ডায়াসপোরা অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন, কেন ডায়াসপোরা এত বেশি মনোযোগ আকর্ষণ করতেছে? তাহলে এই সেন্টেন্সে ইজ আছে, ইজ, তারপরে অ্যাট্রাক্ট আরেকটা ভার্ব, মেইন ভার্ব যেটা, তো ইজ আর অ্যাট্রাক্ট দুইটা, এটা অক্সিলারি ভার্ব, এটা মেইন ভার্ব, এর মাঝখানে কি আছে? ডায়াসপোরা, তাহলে ডায়াসপোরা নিলাম আমরা, এরপরে অক্সিলারি ভার্ব যেটা আছে সেটা বসাইলাম ইজ, তারপরে অ্যাট্রাক্টিং থেকে বাকি অংশ বসাইলাম, তাহলে ডায়াসপোরা ইজ অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন বিকজ অফ ড্যাশ 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 ড্যাশ। সো এরপরে আমরা সামনের দিকে আগাই, দেখো সো এই জিনিসটা আমরা সবসময় অ্যান্সারটা করব প্রশ্ন থেকেই, তাহলে সবচেয়ে সেফ অ্যান্সার এটা, প্রশ্ন থেকে আমরা উত্তর করা স্টার্ট করব। প্রথমে সাবজেক্ট নিব, সাবজেক্টকে অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝে যে থাকবে সে, সাবজেক্ট নেওয়ার পরে অক্সিলারি ভার্ব যেটা দেয়া আছে প্রশ্নে হুবহু সেইটাই বসাবো। এখন প্রশ্ন করো ভাইয়া, অক্সিলারি ভার্ব যদি এম ইজ আর না থেকে, বা ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ হ্যাড ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট না থেকে যদি ডু অথবা ডাজ অথবা ডিড থাকে, তাহলে কি হবে? তাই না? প্রশ্ন করতেই পারো তোমরা যে ভাইয়া এম ইজ আর ওয়াজ ওয়্যার না থেকে যদি ডু ডাজ ডিড থাকে প্রশ্নে, তাহলে কি হবে বলো? তাহলে কি হয়? তোমরা অনেকে জানো অনেকে জানো না, কি হয় তাহলে? ভার্বের সাথে ওকে, সো আমরা একটু দেখি, আমরা শর্ট এটা শেষ করে আমরা সামনের দিকে আগাবো। সো হোয়াই প্রশ্নে ডু থাকলে ভার্ব যা, প্রশ্নে ডু থাকলে ভার্ব যা আছে তাই থাকবে এবং ডুটা উঠে যাবে। তোমরা একটা জিনিস মনে রাখবা, লিখে রাখতে পারো, এম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ হ্যাড ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট, মোডাল অক্সিলারি শুধু অক্সিলারি হ্যাভ হ্যাজ হ্যাড, এদের মধ্যে যে কোনোটা বসলে সেটা হুবহু বসে যাবে, কিন্তু ডু ডাজ ডিড বসলে এই ডু ডাজ ডিড উত্তরে কখনো যাবে না। এই ডু ডাজ ডিড আসে একটা সেন্টেন্সকে ইন্টারোগেটিভ বানানোর জন্য। ডু ডাজ ডিড কেন আসে? একটা সেন্টেন্সকে ইন্টারোগেটিভ বানানোর জন্য, একটা সেন্টেন্সকে ইন্টারোগেটিভ বানানোর জন্য আসে ডু ডাজ ডিড। কিন্তু যখন আমরা অ্যান্সারে যাই, কোয়েশ্চেন থেকে যখন আমরা অ্যান্সার করি, তখন ইন্টারোগেটিভ থেকে অ্যান্সারটা অ্যাসার্টিভে চলে যায়। পৃথিবীর যে কোনো প্রশ্ন তুমি করো, সেটা যখন তুমি উত্তর করবা তখন সেটা অ্যান্সারে, উত্তরটা অ্যাসার্টিভে চলে যায়। প্রশ্ন, পৃথিবীতে যে কোনো প্রশ্ন করা হয় কিসে? ইন্টারোগেটিভে, কিন্তু যখন সেটা উত্তর করা হয় তখন সেটা কিসে চলে যায়? অটোমেটিক্যালি পৃথিবীর সমস্ত সেন্টেন্স উত্তর করলে কিসে চলে যায়? অ্যাসার্টিভে। কিসে? অ্যাসার্টিভে। এখন ডু ডাজ ডিড, হ্যাঁ, এখন ডু ডাজ ডিড আসছিল সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ বানানোর জন্য। ডু ডাজ ডিড কেন আসছিল?
সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ বানানোর জন্য, কিন্তু আমরা যখন অ্যান্সার করলাম তখন অ্যান্সার হয়ে গেছে অ্যাসার্টিভ। তো অ্যাসার্টিভে কি ডু ডাজ ডিড এর কোনো প্রয়োজন আছে? আছে? না নাই, ভাইয়া। বসবে না। তো কি হয় আমরা একটু দেখি, তাহলে ডু ডাজ ডিড চেঞ্জ হয়। তো দেখো, যদি প্রশ্নে ডু থাকে, যেমন প্রশ্নে যদি ডু থাকে, তাহলে মূল ভার্ব যা আছে তাই থাকবে, কোনো পরিবর্তন হবে না, ডুটা জাস্ট উঠে চলে যাবে। তাহলে আমরা একটু দেখি, হোয়াই ডু পিপল লিভ দেয়ার ওন কান্ট্রিজ? কেন মানুষ নিজের দেশ ত্যাগ করে? কেন মানুষ নিজের দেশ কেন ত্যাগ করে? তাহলে হোয়াই ডু পিপল, তাহলে এখানে এখানে অক্সিলারিটা কে? ডু। কে? ডু। তাহলে ডুটা আমরা নিলাম এখানে পিপুল। লিভ, লিভ মানে ত্যাগ করা, লিভ মানে কি? ত্যাগ করা। তাহলে মূল ভার্ব কে? লিভ। তাহলে হোয়াই ডু পিপল লিভ দেয়ার ওন কান্ট্রিজ? কেন মানুষ নিজের দেশ ত্যাগ করে? কেন মানুষ নিজের দেশ ত্যাগ করে? তাহলে এই ডু হচ্ছে অক্সিলারি আর লিভ হচ্ছে মেইন ভার্ব, এর মাঝখানে কি আছে? পিপল। তাহলে পিপল আমরা বসাইলাম। এখন প্রশ্নে ডু থাকলে মূল ভার্ব যা আছে তাই বসে যাবে, কোনো কিছু পরিবর্তন হবে না। তাহলে পিপুলের পরে বাকিটুকু বসাই দাও, পিপুল লিভ দেয়ার ওন কান্ট্রিজ ড্যাশ, পরেরটুকু অ্যান্সার যেটা আছে প্যাসেজ অনুযায়ী আমরা করবো, সেটা শেখাচ্ছি। সো পিপুল লিভ দেয়ার ওন কান্ট্রিজ, ডু থাকলে কোনো কিছু চেঞ্জ হবে না। আচ্ছা, এইবার প্রশ্নে যদি ডাস থাকে, প্রশ্ন যদি কি থাকে? ডাস থাকে, তখন ডাসটা কি অ্যান্সার করার সময় আসবে না ডাজ উঠে যাবে? ডাজ আসবে না ডাজ উঠে যাবে? অবশ্যই অবশ্যই কি এটা বসে উঠে যাবে। কিন্তু ডাজ থাকলে এই ডাজের সাথে একটা এস বা ইএস ছিল, এই এস বা ইএসটা মূল ভার্বের সাথে বসে যাবে, এই এস বা ইএসটা মূল ভার্বের সাথে বসে যাবে। প্রশ্নে ডাজ থাকলে মূল ভার্বের সাথে এস অথবা ইএসটা যুক্ত হয়ে বসে যাবে। হোয়াট ডাজ ফক মিউজিক রিফ্লেক্ট? লোকগান কোন জিনিসটাকে প্রতিফলিত করে? তাই না, কোন জিনিসটাকে লোকগান প্রতিফলিত করে? এখানে হোয়াট আছে, এরপরে ডাজ অক্সিলারি, রিফ্লেক্ট প্রতিফলিত করা ভার্ব, তাহলে এর মাঝখানে ফক মিউজিক সাবজেক্ট, তাহলে সাবজেক্ট আমরা বসাইলাম। এখন ডাজ আছে, এখন ডাজ তো আছে ইন্টারোগেটিভের ডাজ, আমরা যখন প্রশ্ন করব তখন যাবো অ্যাসার্টিভে, সো ডাজ তো উঠে যাচ্ছে, কিন্তু ডাজের সাথে যে এস বা ইএসটা ছিল ওইটা মূল ভার্বের সাথে বসে যাবে। সো রিফ্লেক্ট নাকি রিফ্লেক্টস? তখন এটা কি হয়ে যাবে? রিফ্লেক্টস হয়ে যাবে। সো ডু থাকলে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই। ডাজ থাকলে ওই ভার্বটা মূল ভার্ব যে তার সাথে একটা এস বা ইএস বসবে, তার সাথে একটা কি বসবে? এস বা ইএস। আচ্ছা, ডিড থাকলে এই তিনটাই তো ফর্ম, ডু, ডাজ অথবা ডিড। তো যদি ডিড থাকে তাহলে মূল ভার্বের কি হবে? ভি2। যদি ডিড থাকে তাহলে মূল ভার্বের ভি2 হবে। আমরা একটু দেখি, হোয়াট ডিড দ্য মুঘলস মার্ভেলড অ্যাট? মুঘলরা কি দেখে বিস্মিত হয়েছিল? মুঘলরা বুড়িগঙ্গার স্রোত দেখে বিস্মিত হয়েছিল, 1610 সালের ঘটনা এটা। বুড়িগঙ্গা নিয়ে একটা প্যাসেজ ছিল, আছে এখনো, তোমাদের শর্ট সিলেবাসে আছে কিনা জানি না, না এটা নাই তোমাদের শর্ট সিলেবাসে, এই ইউনিট থেকে একটা প্যাসেজও দেয় নাই। হোয়াট ডিড দ্য মুঘলস মার্ভেলড অ্যাট? তো এখানে হোয়াট ডিড দ্য মুঘলস, তাহলে আমরা ডিডটা তো পাইলাম, তাই না, অক্সিলারি। মূল ভার্বকে মার্ভেল, মার্ভেল মানে বিস্মিত হওয়া, মার্ভেল মানে কি? বিস্মিত হওয়া। তাহলে ডিড আর মার্ভেল, দেখো ডিড আর মার্ভেল অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝখানে যে আছে সে সাবজেক্ট, মাঝখানে কি আছে? দা মুঘলস, তাহলে দা মুঘলস আমরা নিলাম। এইবার ডিড কি থাকবে না ডিড উঠে যাবে? ডিড ঠিকই উঠে যাবে, কিন্তু ডিড ভার্বের কোন ফর্ম? ভি2 ফর্ম। কোন ফর্ম? ভি2 ফর্ম। তাহলে মূল ভার্বের সাথে ওই ভি2 ফর্মটা থেকে যাবে। তো মার্ভেল ছিল, সেটা কি হয়ে গেল? মার্ভেলড। মার্ভেলটা কি হয়ে গেল? মার্ভেলড। ক্লিয়ার? সো দা মুঘলস মার্ভেলড অ্যাট, দা মুঘলস মার্ভেলড অ্যাট, ভি2টা এখানে, মার্ভেল একটা এল। সো দা মুঘলস, হোয়াট ডিড দা মুঘলস মার্ভেলড অ্যাট? তাহলে দা মুঘলস মার্ভেলড অ্যাট, মার্ভেল ছিল ভি1, এটা কি হয়ে গেল? ভি2। আচ্ছা, এখানে যদি আমি মার্ভেল শব্দটা চেঞ্জ করে দেই সারপ্রাইজ, কি? সারপ্রাইজ। তাহলে হোয়াট ডিড দা মুঘলস সারপ্রাইজ অ্যাট? তাহলে এখানে কি হবে? দা মুঘলস কি সারপ্রাইজ অ্যাট, সারপ্রাইজেস অ্যাট নাকি সারপ্রাইজড অ্যাট? কি হবে? সারপ্রাইজড অ্যাট। আচ্ছা, এখন আমি যদি এখানে একটু চেঞ্জ করি, হোয়াট ডিড না দিয়ে আমি যদি এখানে দেই হোয়াট ডাজ দ্য মুঘল সারপ্রাইজ অ্যাট, তাহলে সেন্সটা কি আসবে এখানে? আমি ডাজ দেই, এক্স্যাক্টলি
যদি আমি এখানে ডাজ দেই তাহলে এখানে সারপ্রাইজটা কি হয়ে গেল, সারপ্রাইজেস। আচ্ছা এইবার যদি আমি ডাজ ডিড কোনোটা না ডু দেই, কি দেই, ডু, তাহলে এখানে কি হবে? যদি আমি ডু ডাজ ডিড এর মধ্যে শুধু ডু দেই তাহলে কি হবে? যা আছে তাই, যা আছে তাই। আচ্ছা এখানে হোয়াট ডাজ ফক মিউজিক রিফ্লেক্ট, এখানে আমি ডাজ না দিয়ে আমি দিলাম ডিড, তাহলে হোয়াট ডাজ ফক মিউজিক রিফ্লেক্ট, তাহলে এখানে কি চেঞ্জ হবে বলো তো? হোয়াট ডিড ফক মিউজিক রিফ্লেক্ট, তাহলে এখানে কি চেঞ্জ হবে? রিফ্লেক্টেড, কি হবে? রিফ্লেক্টেড। ঠিক আছে। আচ্ছা এইখানে যদি আমি হ্যাজ দেই তাইলে কি হবে? হোয়াট হ্যাজ ফক মিউজিক রিফ্লেক্টেড। আচ্ছা এখানে যদি আমি ধরো একটু চেঞ্জ করি তাহলে এবার অ্যান্সারটা কি হবে বলো তো? হোয়াট হ্যাজ ফক মিউজিক রিফ্লেক্টেড, তাহলে এবার এখানে কি অ্যান্সার হবে, করো কেউ বলো কি হবে এখানে? Folk music has reflected হবে। ওকে, এটা নিয়ম যেটা শেখাইছি সেইটা। নিয়ম কোনটা? অক্সিলারি ভার্ব আর মূল ভার্বের মাঝখানে কে আছে সে সাবজেক্ট, তাহলে হ্যাজ, হ্যাজ আছে এখানে, আর এখানে কি আছে ভার্বের ভিতরি, তাহলে এর মাঝখানে কি আছে সে সাবজেক্ট। তাহলে নিয়ম যেটা, এই নিয়মটা মাথায় রাখবা, আর কিচ্ছু মাথায় রাখার দরকার নেই। ফক মিউজিক এটা সাবজেক্ট, তাহলে এবার অক্সিলারি ভার্ব যেটা দেয়া আছে হুবহু সেটা, ডু ডাজ ডিড বাদে, ডু ডাজ ডিড বাদে যা আছে সেটা হুবহু সেটা বসাই দিবা। এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড ক্যান কুড শ্যাল শুড উইল বি মাইট মাস্ট যা আছে তাই। ফক মিউজিক হ্যাজ, এবার সাবজেক্ট নিলাম ফক মিউজিক, অক্সিলারি ভার্ব হ্যাজ বসাই দিলাম, এবার ভার্বের ভিতরি যা আছে তাই বসাও। রিফ্লেক্টেড, ভার্বের ভিতরি যা আছে তাই বসাও। ফক মিউজিক হ্যাজ রিফ্লেক্টেড ড্যাশ। ক্লিয়ার? এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? গুড। সো আমরা এখন সামনের দিকে একটু আগাই, কিছু এক্সাম্পলস একটু দেখি। ঠিক আছে, দেখো। সো প্রশ্নের অ্যান্সার দুই ভাবে করা যায়, একটা হচ্ছে সরাসরি উত্তর দিয়ে, আরেকটা হচ্ছে প্রশ্ন থেকে উত্তর শুরু করে। আরেকটা কি? প্রশ্ন থেকে উত্তর শুরু করে। যেমন ছিল হোয়াট ডাজ ফক মিউজিক রিফ্লেক্ট, ফক মিউজিক কি প্রতিফলিত করে, ডাজ আছে তার মানে ভার্বের সাথে এস বাই এস বলবে। এগুলো সব বোর্ড কোয়েশ্চেন যেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো ফক মিউজিক রিফ্লেক্টস, ফক মিউজিক মানে লোকগান। লোকগান কি আসলে? আসো একটু লোকগান নিয়ে লেকচার দেই। লোকগান কি? তোমরা গান শুনছো না, মধু হই হই বিষ খাওয়াইলা, এই গান শুনছো? কি সুন্দর দিন কাটাইতাম, এইসব গান শুনছো না সবাই? এগুলো সব লোকে কয় লালন কি জাত সংসারে, তারপরে হচ্ছে যে কে যাস রে ভাটির গান বাইয়া, এইগুলা। এই গানগুলা কি প্রতিফলিত করে? এটা ইম্পর্টেন্ট প্যাসেজটা ছিল খুব। সো ফক মিউজিক রিফ্লেক্টস দ্য কালচার, লোকগান প্রতিফলিত করে আমাদের সংস্কৃতিকে, ফেস্টিভ্যালস আমাদের উৎসবকে, ভিউজ অফ লাইফ জীবন দর্শনকে, ন্যাচারাল বিউটি প্রাকৃতিক সৌন্দর্যকে, রিভার্স নদ নদীকে, রিভারাইন লাইফ নদীমাতৃক জীবনকে, কে যাস রে ভাটির গান বাইয়া, এই গান শুনছো তোমরা? সো এগুলা নদী, নদীমাতৃক জীবন, প্রাকৃতিক সৌন্দর্য, জীবন দর্শন, আমাদের সংস্কৃতি, এই জিনিসগুলাকে তুলে ধরে। ইট অলসো রিফ্লেক্ট, এছাড়াও লোকগান প্রতিফলিত করে সোশ্যাল ইনইকুয়ালিটি। এগুলা প্যাসেজ থেকে অ্যান্সার নেয়, এগুলা প্যাসেজের মধ্যেই আছে, এগুলো আমরা প্র্যাকটিস করবো, সবই জানবো ওয়ান বাই ওয়ান। তারপরে এছাড়াও লোকগান প্রতিফলিত করে সামাজিক বৈষম্যকে, মানে ধনী দরিদ্র এই জিনিসটাকে, মানে বলে না যে কারো মানে ধনী দরিদ্রদের নিয়ে বিভিন্ন গান আছে না, ধনী মানুষ আর গরিব মানুষ, এক গ্রুপ খাবার সহ সবকিছু অপচয় করে, আরেক গ্রুপ পায় না, এটা। অ্যান্ড পোভার্টি দরিদ্রতাকে, মান্ডেন লাইফ পার্থিব জীবনকে, অ্যান্ড মিস্টিক্যাল লাইফ এবং রহস্যময় জীবনকে। একটা গান শুনছো না, ওই যে বড় পীর ঘাম ছিল কেন সেই দিন, সেই দিন গান গাইছিল খাজাই যেই দিন, এইসব গান শুনছো তোমরা কখনো? এগুলা মিস্টিক্যাল সং, এইগুলা মিস্টিক্যাল সং, মানে হচ্ছে যে পার্থিব জগতের বাইরের যে গান, আধ্যাত্মিক জগৎ নিয়ে যে গানগুলা, মানে এরকম অনেক কিছু আছে আর কি। ওকে, তারপরে হোয়াই ইজ ডায়াসপোরা অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন। ডায়াসপোরা কি? অভিবাসী হওয়া, নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে যে বসবাস করাকে বলে দেশান্তর বা ডায়াসপোরা। সো হোয়াই ইজ ডায়াসপোরা অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন। তো ডায়াসপোরা সাবজেক্ট এখানে ইজ, অক্সিলারি ভার্ব ইজ আছে, বাকি অংশ যা আছে বসালাম। ডায়াসপোরা ইজ অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন বিকজ অফ গ্লোবালাইজেশন ড্যাশ ড্যাশ, এগুলো প্যাসেজের অ্যান্সার। আচ্ছা, তো এই যে ওয়েটা আমি দেখাইলাম, এটা কোন ওয়েতে? প্রশ্ন থেকে উত্তর শুরু করা, প্রশ্ন থেকে উত্তর নিয়ে উত্তর শুরু করা।
এবার আমরা আরেকটু দেখি সরাসরি উত্তর করলে এই উত্তরগুলা কিরকম হতো, একটু যদি আমরা খেয়াল করি। তাহলে সরাসরি উত্তর, তুমি যদি প্রশ্ন করতাম তোমাকে আমি, হোয়াট ডাজ ফক মিউজিক রিফ্লেক্ট, লোকগান কোনটাকে প্রতিফলিত করে বা লোকগান কি প্রতিফলিত করে, তুমি উত্তর করতে ডাইরেক্ট উত্তর, দ্য কালচার, ফেস্টিভ্যালস, ভিউজ অফ লাইফ, ন্যাচারাল বিউটি, রিভার ইন লাইফ ইন বাংলাদেশ। ডিরেক্ট অ্যান্সার। লোকগান কি প্রতিফলিত করে? সংস্কৃতি, উৎসব, জীবন দর্শন। বুঝছো না বুঝো না এই পার্থক্যটা? বুঝি ভাইয়া। বুঝছি ভাইয়া গুড। তাহলে এরপরটা, হোয়াই ইজ ডায়াসপোরা অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন, ডায়াসপোরা কেন এত মনোযোগ আকর্ষণ করতেছে? তো এখানে অ্যান্সারটা এরকম শুরু করছিলাম আমরা, ডায়াসপোরা ইজ অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন বিকজ, এটা দিয়া। এটা যদি সরাসরি প্রশ্ন করো যে হোয়াই ইজ ডায়াসপোরা অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন, তাইলে ডাইরেক্ট অ্যান্সার, গ্লোবালাইজেশন ইজ দ্য মেইন রিজন অফ অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন। ঠিক আছে, তবে এইভাবে অ্যান্সার সাজানো তোমাদের জন্য একটু কঠিন হবে। সহজ অ্যান্সার কোনটা এবং বেস্ট অ্যান্সার কোনটা, প্রশ্ন থেকে উত্তর শুরু করা। এই জিনিসটাকে আমি বুঝাইতে পারছি সবাইকে ক্লিয়ারলি? হ্যাঁ ভাইয়া, Yes, বুঝি ভাইয়া। ভাইয়া। ভাইয়া ক্লিয়ার বাট দেরি হয়ে গেছে। অ্যামিজা, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং ক্যান, কুড, শ্যাল, শুড বা মডাল থাকলে যা আছে ওইভাবে অক্সিলারি বসে যাবে। ডু, ডাজ, ডিড থাকলে ডু এর ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। ডাজ থাকলে ভার্বের সাথে একটা এস বাই এস, ডিড থাকলে ভার্বের ভি2। ক্লিয়ার? কার বদ্ধ যে লাগছে আমার, বুঝছো? কাশি সারতেছে না, অ্যান্টিবায়োটিক আজকে 9 দিন চলে, 9 ডেজ, কোনো ইমপ্রুভমেন্ট নেই, আমি হতাশ। ওকে, কার বদ্ধ মিনস হচ্ছে, তোমরা আবার ভাইবো না স্টুডেন্টদের বদ্ধ, আর কার বদ্ধ মিনস হচ্ছে যে কোন মেয়ের বদ্ধ আর কি, ভার্সিটির। মানে তোমরা আবার অন্যভাবে নিও না যে ভাইয়া আপনারা কি তাহলে স্টুডেন্টরা বদ্ধ দেয় না, ওইটা বলি নাই আমি। মানে হচ্ছে যে খেয়াল করো, পড়াশোনায় আসো বেশিরভাগ সময় কোয়েশ্চেন গুলো ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়। তোমাদেরকে যে কোয়েশ্চেন গুলা দিবে, ঠিক আছে, এই কোয়েশ্চেন গুলা মোস্ট অফ দ্য টাইম ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়। কি দ্বারা? ডব্লিউএস ওয়ার্ড। সো আগে ডব্লিউএস ওয়ার্ড গুলো একটু ভালোভাবে জেনে নেওয়া যাক। ডব্লিউএস ওয়ার্ড সম্পর্কে তোমাদের অনেকেরই ধারণা আছে, আরেকটু দেখি আর কি, ঠিক আছে? সো হু মানে কে, কে যখন জানতে চায় তখন কি হু। হোয়াট মানে কি, হোয়াই মানে কেন, হোয়েন মানে কখন, হাউ মানে কত, কেমন, কিভাবে। হাউ মানে কি কত, কেমন, কিভাবে। আর হোয়ার মানে কোথায়। হোয়ার, আমি আবার বাইক চালাই, বুঝছো? কাশি হইলে বাইক চালাইতে নিষেধ করে, বাট তাও আমি চালাই, এটাও একটা কারণ হতে পারে কাশি না কমার। ব্রাজিলের বদ্ধ নাকি ভাই? হইতেও পারে ভাই, ব্রাজিলের সাপোর্টারদের বদ্ধ হইতে পারে। ওকে, সো হু মানে কে, হোয়াট মানে কি, হয় মানে কেন, হোয়েন মানে কখন, হাউ মানে কত, কেমন, কিভাবে, আর হোয়ার মানে কোথায়। হোয়ার মানে কি কোথায়। প্রশ্নে এখন দেখো কোনটা কিভাবে আসলে কিভাবে অ্যান্সার করতে হয়। প্রশ্নে যদি তোমাকে হোয়াই দ্বারা প্রশ্ন করা হয়, কি দ্বারা? হোয়াই। হোয়াই থাকলে বিকজ, বিকজ অফ অথবা অ্যাজ দিয়ে অ্যান্সার শুরু করা যায়, অ্যাজ দিয়ে অ্যান্সার করা যায়। প্রশ্নে যদি হোয়াই থাকে তাহলে বিকজ, বিকজ অফ অথবা অ্যাজ দিয়ে অ্যান্সার করা যায়। বিকজ, বিকজ অফ অথবা অ্যাজ, এই লাইনটা মুখস্থ রাখবা। হোয়াই থাকলে বিকজ, বিকজ অফ অথবা অ্যাজ দিয়ে অ্যান্সার করা যায়। হোয়াই ইজ অ্যাডোলেসেন্স, এই প্যাসেজটা আসছে এবার, এই প্যাসেজটা। হোয়াই ইজ অ্যাডোলেসেন্স ইম্পর্টেন্ট, কেন বয়স সন্ধিকাল গুরুত্বপূর্ণ। হোয়াই ইজ অ্যাডোলেসেন্স ইম্পর্টেন্ট, তাহলে অ্যাডোলেসেন্স সাবজেক্ট, অ্যাডোলেসেন্স ইজ ইম্পর্টেন্ট, অ্যাডোলেসেন্স গুরুত্বপূর্ণ, ড্যাশ ড্যাশ, বিকজ কারণ। adolescence is important because কারণ it অথবা as it, যেহেতু it shapes the behavior and lifestyle, এটা প্যাসেজ থেকে উত্তর। because it shapes the behavior and lifestyle of young people, the future of young person's life is formed during this period। এই প্যাসেজ গুলো যখন আমরা পড়বো তখন কোয়েশ্চেন গুলো আমরা আরো ভালোভাবে প্র্যাকটিস করব। এখন তো আমি জাস্ট তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন থেকে অ্যান্সার করার প্যাটার্নটা শিখাইতেছি, কিন্তু অ্যান্সার যেটা, অ্যান্সার কিন্তু প্রত্যেক এই যে একটা এর একটা ওয়ার্ডও বাইরে থেকে আনা না। এই যে অ্যান্সারটা, এই পুরো অ্যান্সারটা কোথা থেকে নেওয়া? এই পুরো অ্যান্সারটা তোমাদের প্যাসেজের মধ্যেই থাকবে। ক্লিয়ার? আমি জাস্ট অ্যান্সার করার প্যাটার্নটা তোমাদেরকে এত সময় দেখালাম। এই অ্যান্সার গুলা আমরা আরো বেটার শিখবো যখন আমরা আগামী দিন থেকে প্র্যাকটিস করা স্টার্ট করবো, প্যাসেজ পড়া স্টার্ট করবো। Why would a visitor visit কুয়াকাটা? কেন একটা ভিজিটরের কুয়াকাটা ভিজিট করা উচিত?
সো আচ্ছা, এইটার একটু তোমরা স্ট্রাকচারটা আমাকে বলো তো, এইটার স্ট্রাকচারটা কি হতে পারে দেখি তো। হোয়াই উড আছে, মোডাল আছে, এটা বোর্ডের কোয়েশ্চেন, দিনাজপুর বোর্ডে আসছে এই কোয়েশ্চেনটা এই বছর 22 সালে। বলো এটার অ্যান্সারটা কি হইতে পারে? ভিজিটর উড কুয়াকাটা visitor ভিজিটর উড ভিজিট আচ্ছা, তো এখানে উড মোডাল, উডটা একটা মোডাল, ভিজিটটা হচ্ছে মেইন ভার্ব। উডটা মোডাল, ভিজিটটা মেইন ভার্ব, তাহলে এর মাঝখানে যে আছে সে সাবজেক্ট, তাহলে এ ভিজিটর। তাহলে আমরা বসাইলাম এ ভিজিটর, আ ভিজিটর ড্যাশ। এবার উড আছে মোডাল, তাহলে উডটা সরাসরি বসে যাবে, তাহলে আ ভিজিটর উড। এবার বাকিটুক কি আছে, ভিজিট কুয়াকাটা, তাহলে এ ভিজিটর সাবজেক্ট আমরা নিলাম, উড আছে উড আমরা বসাইলাম, ভিজিট কুয়াকাটা, তাহলে আ ভিজিটর উড ভিজিট কুয়াকাটা, আ ভিজিটর উড ভিজিট কুয়াকাটা। এবার হোয়াই দ্বারা প্রশ্ন করছে, হোয়াই দ্বারা প্রশ্ন করলে অ্যান্সার করা যায় কি দ্বারা, বিকজ বা বিকজ অফ অথবা অ্যাজ। তাহলে আ ভিজিটর উড ভিজিট কুয়াকাটা বিকজ, কারণ, কারণ ইট ইজ ওয়ান অফ দ্য ইউনিক স্পটস, এটা একটা অদ্বিতীয় স্থান, অন্যতম একটা স্থান, হুইচ অ্যালাউজ দ্য ভিজিটর টু ওয়াচ অ্যান্ড এনজয় বোথ দ্য সানরাইজ এন্ড সানসেট ফ্রম দ্য বিচ। সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয়ই দেখা যায় কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে। এই কারণেই মানুষ কুয়াকাটা ভিজিট করে এবং করা দরকার। ক্লিয়ার? এটা প্যাসেজ থেকেই এই উত্তর পাওয়া যায়, প্যাসেজ থেকে হুবহু এটা তুলে দেয়। উত্তরগুলা কিন্তু সবসময় তোমাকে কি বানাই লিখতে হবে না প্যাসেজ থেকে এনে বসাইতে হবে? সবসময় প্যাসেজ থেকে এনে কিন্তু কখনো উত্তর নিজের বানাইতে হবে না, সবসময় প্যাসেজেই দেয়া থাকবে, তোমার জাস্ট এনে বসাইতে হবে। প্রশ্ন যদি হাউ থাকে, কি থাকে, হাউ, তাহলে বাই বা বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে অ্যান্সার করা যায়। প্রশ্নে হাউ থাকলে বাই বা বাই প্লাস ভার্বের সাথে আইএনজি অথবা অ্যাজ দিয়ে অ্যান্সার করা যায়, বাই বা বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। হাউ আর মিস্টিক্যাল সংস কম্পোজড অফ, মিস্টিক্যাল সং, ওই যে যেটা বললাম আমি, মিস্টিক্যাল সং এর আরেকটা উদাহরণ দিতে পারলে, আচ্ছা, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, ধন্য ধন্য মেরা সিলসিলা, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, এই গান শুনছো কেউ তোমরা? ঐশী, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, এগুলা মিস্টিক্যাল সং, বুঝতে পারছো? মানে রহস্যময় গান, সৃষ্টিকর্তা বা কি বলে স্পিরিচুয়াল গান, এগুলো আধ্যাত্মিক, ঠিক আছে? তো এই গানগুলা কিভাবে রচিত হয় এই কথা বলছি। সো হাউ আর মিস্টিক্যাল সংস কম্পোজড অফ, তাইলে এইখানে তোমরা দুই ভাবে অ্যান্সারটা করতে পারো। ধরো প্রথম কথা, আমরা যদি স্ট্রাকচার অনুযায়ী করি, তাহলে একটু খেয়াল করো, তাহলে এখানে প্যাটার্নটা কি হবে, হাউ আর, তাহলে অক্সিলারি ভার্বকে আর, মিস্টিক্যাল সংস কম্পোজড অফ, তাহলে কম্পোজড এটা হচ্ছে ভার্ব, তাহলে এর মাঝখানে যে আছে সে সাবজেক্ট, তাহলে মাঝখানে কি আছে, মিস্টিক্যাল সংস, তাহলে আমরা নিলাম মিস্টিক্যাল সংস, মিস্টিক্যাল সং সাবজেক্ট, এটা আমরা নিলাম। এবার অক্সিলারি ভার্ব কে আর, তাহলে আর কে এখানে আনো, তাহলে মিস্টিক্যাল সংস আর, মিস্টিক্যাল সং সাবজেক্ট এবার আর, এবার বাকিটুক বসায় কম্পোজড অফ, মিস্টিক্যাল সং গুলা রচিত হয়, কম্পোজড অফ, বাকিটুক বসালাম। এটুক বুঝছো কে কে? এটুক বুঝছো কে কে? এগুলো সব বোর্ডের তাইলে মিস্টিক্যাল সংস আর কম্পোজড অফ ড্যাশ, তাহলে মিস্টিক্যাল গানগুলো রচিত হয় বাই ইউজিং, প্যাসেজের মধ্যে দেয়া আছে মেটাফোর্স মানে রূপক, রূপক, মন রূপ মাঝি, মন মাঝি। আচ্ছা, মন রূপ মাঝি মানে কি? মন রূপ মানে মনের মতো মাঝি, তাকে বলে কি মন মাঝি, মন রূপ মাঝি, কি বলে এটাকে? মন মাঝি, একটা রূপক, ঠিক আছে? এই যে একটা রূপক, রূপক মানে এখন মাঝি আর মন, মন কি আমরা কেউ কোনদিন দেখছি না, মাঝিকে দেখা যায়। এখন মন রূপ মাঝি মানে মাঝিটা হচ্ছে একদম মনের মতো, যেরকম চাই সেরকম। তো এই যে একটা রূপক, এখন মাঝিকে আসলে মানে মন, যেটা মন কি কোনো বস্তু, ধরো এটা একটা ফোন, আইফোন, এটা একটা ফোন, এটা বোঝা যায় যে এটা একটা ফোন, তাই না? তো এটা একটা রূপ আছে, কিন্তু মাঝির কি, মাঝিরও রূপ আছে, কিন্তু মনের কি কোনো রূপ আছে না? কিন্তু আমি যখন বলি মন রূপ মাঝি, আমি কি অ্যাকচুয়ালি মাঝির রূপকে বুঝাইছি নাকি মাঝি মনের মতো, এটা বুঝাইছি? কোনটা? বলে রূপক। তো এটা নিয়ে একটা গান আছে, মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না, ঠিক আছে? তো মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না, এরকম আর কি। এই রূপক গুলা ব্যবহার করে মিস্টিক্যাল সং গুলা রচিত হয়। তো
mystical songs are composed of by using the metaphors of rivers and boats. এই যে এটা হচ্ছে অ্যান্সার, ক্লিয়ার? এটা হচ্ছে অ্যান্সারটা। তো এই যে একটা ওয়েতে অ্যান্সার করা, যে মিস্টিক্যাল সংস আর কম্পোজড অফ বাই ইউজিং দ্য মেটাফোর্স। হাউ দ্বারা প্রশ্ন করছে, হাউ, সো হাউ দ্বারা প্রশ্ন করলে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দুইটা দ্বারাই অ্যান্সার করা যায়। শুধু বাই দিয়েও করা যায়, তবে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি এটা বেটার। তো মিস্টিক্যাল সংস আর কম্পোজড অফ বাই ইউজিং দ্য মেটাফোর্স অফ রিভার্স এন্ড বোটস। এটা তো প্রশ্ন থেকে আমরা উত্তর শুরু করলাম। আরেকটা যদি ডিরেক্ট উত্তর করি, তাহলে বাই ইউজিং দ্য মেটাফোর্স অফ রিভার্স এন্ড বোটস দ্য মিস্টিক্যাল সংস আর কম্পোজড অফ। By using the metaphors of rivers and boats, the mystical songs are composed of. এটা কি বুঝছেন আপনারা ক্লিয়ারলি নাকি বুঝেন নাই? ইয়েস ভাইয়া বুঝলাম। Good. How is the river বুড়িগঙ্গা polluted? এখানে এটাও বোর্ডের কোশ্চেন। কিভাবে বুড়িগঙ্গা নদী দূষিত হচ্ছে? তাহলে হাউ এর পরে ইজ আছে, আর পলিউটেড এর মাঝখানে যে আছে সে ভার্ব, সরি এর মাঝখানে যে আছে সে সাবজেক্ট। তাহলে এই যে অক্সিলারি, এই যে মেইন ভার্ব, মাঝখানে কি আছে? দা রিভার বুড়িগঙ্গা। তাহলে এটা যদি আমরা অ্যান্সার করতে যাই, তাহলে সাবজেক্ট কি আসবে? দা রিভার বুড়িগঙ্গা, দা রিভার বুড়িগঙ্গা। এবার এর পরের টুকু কি? ইজ, পরেরটুকু কি? ইজ। এবার পলিউটেড, দা রিভার বুড়িগঙ্গা ইজ পলিউটেড। এবার হাউ দ্বারা প্রশ্ন করছে, হাউ, তাহলে অ্যান্সার কি দিব? বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে নদী, বুড়িগঙ্গা নদীর প্যাসেজ আছে, এটা যদি তুমি পড়ো তাহলে প্যাসেজের মধ্যে বলা হয়েছে হাজার হাজার টন শিল্পের বর্জ্য, শিল্পের ময়লা ফালানোর কারণে এই অবস্থা। তাহলে দা রিভার বুড়িগঙ্গা ইজ পলিউটেড বাই, প্লাস বাই একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার সাথে আইন যায়। তোমাদের গ্রামারে এই সব রুলস শেখাবো, ডোন্ট ওয়ারি। সো দা রিভার বুড়িগঙ্গা ইজ পলিউটেড বাই ডিসচার্জিং থাউজেন্ডস অফ টনস অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ড্যাশ ড্যাশ ড্যাশ, এগুলা প্যাসেজ থেকে অ্যান্সার নেয়। বুঝছেন না বুঝেন নাই? এখনো কি কঠিন লাগে নাকি বিষয়টা সহজ হয়েছে তোমাদের কাছে? মজা পেলাম ভাইয়া। কেন দিলাম কত? কারণ এটাতে 15 মার্কস। এত বড় লেকচারটা কেন দিলাম? কারণ ভাইয়া এটাতে তাদেরকে 100 টাকার ওকে, এত বড় লেকচার দিলাম একটাই কারণ। কারণটা কি? কারণ হচ্ছে যে একমাত্র এটাতে 15টা মার্কস। তোমাদের কাছ থেকে আমার একটা সাজেশন নেওয়ার আছে। দেখো সাজেশনটা হচ্ছে কি, আচ্ছা এইটা শেষ করি, আমার একটু মনে করাই দেবো, ভুলে গেলে। প্রশ্নে হোয়েন থাকলে হোয়েন দ্বারাই অ্যান্সার করা যায়। যেমন ধরো, হোয়েন ডু উই রান ইনটু ডিফিকাল্টিস, কখন আমরা জটিলতার মধ্যে পড়ে যাই, কখন। আচ্ছা এটার স্ট্রাকচারটা একটু কি হইতে পারে? দেখো তো, ডু আছে, হোয়েন ডু। আচ্ছা ডু থাকলে কি ভার্বের কোনো চেঞ্জ হয় না? যা আছে তাই, যা আছে তাই। তার মানে এই ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, রান হচ্ছে মূল ভার্ব, মাঝখানে কি আছে? উই, তাহলে উই সাবজেক্ট, তাহলে উই বসাইলাম। ডু থাকলে কোনো কিছু পরিবর্তন হয় না, ডু নিজে বসেও না, সো মূল ভার্ব থেকে বাকি অংশটুকু আমরা বসাই দেবো। সো উই রান ইনটু ডিফিকাল্টিস, আমরা জটিলতার মধ্যে পড়ে যাই হোয়েন, যখন। হোয়েন থাকলে হোয়েন দিয়েই প্রশ্ন করা যায়। হোয়েন উই আর আস্কড টু ডিফাইন বিউটি, এইটা বিউটি নিয়ে একটা প্যাসেজ আছে, তোমাদেরকে মনে হয় দেয় নাই, বা দিতেও পারে তোমাদের বইতে, কিন্তু শর্ট সিলেবাসে নাই। সো বিউটি কি? আমরা সবাই সৌন্দর্য উপলব্ধি করতে পারি, কিন্তু কাউকে যদি জিজ্ঞেস করা হয় সৌন্দর্য কি, হোয়াট ইজ বিউটি, তাহলে সবাই জটিলতার মধ্যে পড়ে যায়। সৌন্দর্যের কোনো সংজ্ঞা আছে? আছে? তোমাকে যদি আমি জিজ্ঞাসা সৌন্দর্য কি, তোমার কাছে মনে হতে পারে ভাইয়া ওই বাচ্চার হাসিটাই একটা সৌন্দর্য, বা ও অমুকের হাসিটাই একটা সৌন্দর্য, এই ফুলটার মধ্যে সৌন্দর্য আছে, এই আপনার কথার মধ্যে সৌন্দর্য আছে, এইটার মধ্যে ওইটার মধ্যে সৌন্দর্য আছে, কিন্তু সৌন্দর্য কি? তো এটার সংজ্ঞা কেউ দিতে পারে নাই, কিন্তু একটা বইতে একটা সংজ্ঞা আছে। ওয়ার্ড অন এ গ্রেসিয়ান আর্ন নামে একটা বই আছে, ওই বইয়ের মধ্যে একটা সংজ্ঞা আছে, আমি একটু দেখাই তোমাদেরকে। ওয়ার্ড অন এ গ্রেসিয়ান আর্ন, এটা লিখছে বিশ্ববিখ্যাত কবি জন কিটস। জন কিটস এর নাম এখন না শুনলেও কয়দিন পরে ঠিকই শুনতে পারবা তোমরা আরেকটু বড় হইলে। জন কিটস এর বিখ্যাত একটা বই আছে, ওয়ার্ড অন এ গ্রেসিয়ান আর্ন। সেই বইয়ের মধ্যে সে বিউটিকে একটা সংজ্ঞা দিছে। কি জানো? তোমাদের সংজ্ঞার সাথে মিলবে না। তো সে বলছে যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, মানে যা সত্য তাই সুন্দর, যা সুন্দর তাই সত্য। তো হোয়াট ইজ বিউটি? বিউটি কি? ট্রু, বিউটি ইজ ট্রুথ, আর ট্রুথ ইজ বিউটি। বুঝছো না বুঝো নাই? বুঝছি ভাইয়া। যা সত্য তাই সুন্দর, যা সুন্দর তাই সত্য। বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। ওকে, সো এই ছিল আমাদের এই শর্ট কোয়েশ্চেন অ্যান্সার করার প্যাটার্ন A to Z।
এখন কথা হচ্ছে যে ভাইয়া 3 মার্কস, তাহলে কয় লাইন লিখবো অ্যান্সার, তাই না? অ্যান্সার কয় লাইন হবে, তো এখানে একটু বলার আছে তোমাদেরকে। তোমরা সৃজনশীলে খ দাগ লেখো, তাই না? সৃজনশীলের খ দাগে কয় মার্কস বলো আমাকে? 2 মার্ক। কয় লাইন লেখো? কয় লাইন লেখো? 2 মার্ক। কয় লাইন লেখো 2 মার্কসের জন্য সৃজনশীলের খতে? 6 লাইন। মিনিমাম লেখে 4 থেকে 6 লাইনের মতো। এখন ইংরেজিতে তো 4 থেকে 6 লাইন লেখার মতো তুমি কিছু পাবা না, বুঝতে পারছো? কারণ যে প্রশ্নটা তোমাকে করা হবে সেটার উত্তর 4-6 লাইন এত হবে না। তো কমপক্ষে যেন 2 থেকে 3 লাইন তুমি লেখো, যাতে তোমাকে 3-এর মধ্যে 4-3 দেয়। তুমি 1 লাইনেও চাইলে উত্তর করতে পারবা, কিন্তু 1 লাইনে করার দরকার নাই। যেহেতু আগে 2 মার্ক ছিল, এখন 3 মার্ক, একটু বাড়াই দিছে। তো আমরা লেখাটা একটু বাড়াই দিব, মিনিমাম 2 লাইন আর ম্যাক্সিমাম 3 লাইন। সর্বনিম্ন 2 লাইন আর সর্বোচ্চ 3 লাইন। 3 লাইন। সর্বনিম্ন 2 লাইনের কম লিখলে কিন্তু তোমাকে কখনোই 4-2 এর বেশি দিবে না। 1ও দিতে পারে যদি 1 লাইন লেখো, কিন্তু সবসময় মনে রাখবে ন্যূনতম 2 লাইনের মধ্যে যদি অনেক কোয়েশ্চেন আছে যেটা 2 লাইনের মধ্যে পারফেক্ট অ্যান্সার হয়ে যায়। পারফেক্ট অ্যান্সার যদি 2 লাইনে হয়ে যায় তাহলে 2 লাইন অ্যান্সার। পারফেক্ট অ্যান্সার যদি 3 লাইনে হয় তাহলে 3 লাইন অ্যান্সার। 3-এর বেশি কখনোই করবা না, 2-এর নিচে নামানোর চেষ্টা করবা না। তো মিনিমাম 2, ম্যাক্সিমাম 3। ওকে, তো তোমাদের থেকে যে সাজেশনটা নিব আমি সেটা হচ্ছে তোমাদের ফ্লো চার্টের একটা জিনিস একটু দেখাই তোমাদেরকে। লুক এট দিস। এটা হচ্ছে তোমাদের ফ্লো চার্টের যে পিডিএফটা দিব, এটা ঠিক আছে? 10টা ফ্লো চার্ট, এর মধ্যে তোমরা প্রি টেস্ট, টেস্ট, এইচএসসি 3টাতেই পাবা। এখন ধরো এই যে একটা ফ্লো চার্ট, হ্যাঁ, এইটা তো এইটার ফ্লো, এটা কি দেখা যাচ্ছে স্ক্রিনে নাকি দেখা যাচ্ছে না? স্ক্রিনে কি এটা দেখা যায়? আমি তোমাদের কোয়েশ্চেন গুলো নিব, লুক এট দিস, এটা একটু খেয়াল করো। সো ফ্লো চার্টে এই যে হচ্ছে প্যাসেজটা। ফ্লো চার্টে আমি কিছু এখনো তোমাদের পড়াই নাই, নেক্সট ক্লাসে পড়াবো। প্যাসেজটার পরে এটার ফ্লো চার্ট দেখাইতে বলছে। এই যে, তো ফ্লো চার্টের এই যে অ্যান্সার গুলো আমি করে দিছি, এটার বাংলা অনুবাদও দিয়ে দিছি যাতে জিনিসগুলো তোমাদের সহজে মনে থাকে। ধরো এই যে আরেকটা ফ্লো চার্ট, ঠিক আছে? এই যে এটার বাংলা অনুবাদ গুলা এই যে আমি দিয়ে দিছি প্রত্যেকটা। এই যে ইংলিশটা আছে অ্যান্সার, যেটা তোমরা খাতায় লিখবা, আর বাংলাটা আমি দিয়ে দিছি যাতে পড়ে তোমার সহজে মনে থাকে। তো ইংলিশটা অ্যান্সার আর বাংলাটা। এখন দেখো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে এটার অ্যান্সারটা ইংলিশে আর এই যে এটার বাংলা। এখন বাংলাটা কি এইভাবে দিলে ভালো দেখা যাচ্ছে নাকি যদি এইভাবে দেই তাহলে ভালো দেখা যাচ্ছে? মানে আমি ঠিক বুঝতেছি না যে এটার ডিজাইনটা কেমনে করা দরকার। কোনটা দিলে ভালো দেখা যাবে বলো তো? মানে বাংলাটাকে এইভাবে দিলে ভালো লাগে নাকি জাস্ট এই ব্র্যাকেটের মধ্যে দিলে ভালো লাগে? টেবিল দরকার নাই। দেখো এই যে আমি কি বুঝাইতে পারলাম? মানে এই যে একটা ব্ল্যাক বার দেখা যায়, অসাধারণ প্রাণবন্ত, এটার নিচে এই বার গুলা দিয়ে দিব বাংলা অনুবাদে, নাকি জাস্ট এই যে এইভাবে রাখবো বার ছাড়া শুধু ব্র্যাকেটের মধ্যে? এনি আইডিয়া? বাংলা অনুবাদটুকু বারের মধ্যে দিব ব্ল্যাক বার, নাকি হচ্ছে সরাসরি আচ্ছা, চ্যাট বক্সে লিখো তোমাদের কথা বোঝা যায়। চ্যাট বক্সে লিখো বার দেওয়া উচিত, ইয়েস অর নো, ইয়েস অর নো কমেন্ট করো। তাইতে হচ্ছে ইয়েস অর নো, বার চাইলে ইয়েস, বার না চাইলে নো। বার না দিলে হচ্ছে শুধু ব্র্যাকেটের মধ্যে এই যে এরকম দেখা যাবে ডিজাইনটা, ঠিক আছে? এই যে এরকম ইয়েস ইয়েস ইয়েস, নো 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 নো, ইয়েস ইয়েস ইয়েস, নো নো, সমানে বার ছাড়া বার ছাড়া বার ছাড়া বার, ইয়েস ইয়েস, নো নো নো। ওরে আল্লাহ, সমানে কমেন্ট, ইয়েস নো ইয়েস নো ইয়েস নো ইয়েস নো, বার ছাড়া বার, ইয়েস ইয়েস ইয়েস। আর আই থিঙ্ক আগেরটাই ওকে। আচ্ছা ঠিক আছে, থামো থামো, জ্বর ভয় দিতেছো তোমরা, থামো, জুম হ্যাং হয়ে যাবে একটু পরে। আচ্ছা দেখি আমি, তবে আমি কিছু কিছুতে বার দিয়ে দেখছি বুঝছো, আর কিছু কিছুতে বার ছাড়াও দেখছি। তো আমি কনফিউজ, আমার কাছে কেন জানি মনে হয়েছে যে বারটা দিলে বাংলাটা বা ব্ল্যাক বারের মধ্যে ভালোই লাগে। এখন তোমরা যেটা বলো, তাহলে কি দিব না না ফাইনালি? আর একটা কেন সাইন্টিফিক্যালি, শোনো, সাইন্টিফিক্যালি তাহলে দুইটা জিনিসের মধ্যে একটা পার্থক্য থাকে। পরীক্ষাতে কিন্তু তুমি বাংলা লাইনটা লিখবা না, পরীক্ষাতে তুমি কিন্তু শুধু ইংলিশ লাইনটা লিখবা।
সো ইংলিশ লাইনটাকে বাংলা লাইনটা থেকে আলাদা করার জন্য এই বারটা দেয়া। যদি আমরা বার না দিই তাহলে বাংলা ইংলিশ সমান, দেখছো, বাংলাও লেখা ইংলিশও লেখা। সো এটা একটু ডিস্টার্বিং, দুইটা জিনিসই। কিন্তু তুমি তো দুইটাই বোর্ড পরীক্ষার খাতায় লিখবা না, তুমি পরীক্ষার খাতায় লিখবা শুধু ইংলিশটা, আর বাংলাটা আমি আলাদা করে দিছি যাতে বাংলা ব্ল্যাকবারের মধ্যে দেওয়ার মানে হচ্ছে এটা শুধু তোমার পড়ে বোঝার জন্য, এটা কম ইম্পর্টেন্ট। বেশি ইম্পর্টেন্ট কোনটা? ইংলিশ লাইনটা। এই কারণে ইংলিশ লাইনটাকে আমি স্ট্রেট রাখছি, আর ব্ল্যাকবারের মধ্যে বাংলাটা দিতে চাচ্ছি যাতে পড়ার সময় তুমি অনুবাদটা দেখে জাস্ট বুঝতে পারো। এই কারণে এই জন্য হচ্ছে বাংলাটায় ব্ল্যাক বার দিতে চাইছি, যাতে তুমি ডিফারেন্সিয়েট পড়ার সময় তোমার চোখে যাতে ইংলিশটার দিকে বেশি ফোকাস যায়, ব্ল্যাক বারের মধ্যে ফোকাস কম যাবে। তুমি তো বাংলা অনুবাদের লাইন একবার পড়লেই বুঝবা যে এই লাইনের মানে কি, কিন্তু ইংলিশ লাইনটা বারবার পড়ে তোমার মুখস্থর মতো করে ফেলতে হবে, আয়ত্ত করতে হবে। সো কেমন হয়েছে ওভারঅল এটা বলো তো? বাংলা অনুবাদ সহ দিয়ে কি ভালো করলাম নাকি অনুবাদ ছাড়া দেওয়া উচিত ছিল? না ভাই অনুবাদ বাংলা অনুবাদ দিছেন ঠিক ভালো আছে ভাইয়া, ভাইয়া ঠিক আছে, সমস্যা নেই। অনুবাদ সহ দেওয়ার মানে এইটাই। দেখো এখানে একটা অ্যান্সার, এ টাইম অফ ট্রিমেন্ডাস গ্রোথ অ্যান্ড পোটেনশিয়াল। তাহলে এই ট্রিমেন্ডাস শব্দের মিনিং কি তোমার ডিকশনারিতে দেওয়া লাগবে, গ্রোথের মিনিং কি, পোটেনশিয়ালের মিনিং কি, আর এই পুরা লাইনের মিনিং কি। এটা যখন তুমি বাংলা ছাড়া পড়বা তখন তোমার কাছে এটা তুমি পড়বার ভুলবা, কিন্তু বাংলা দেওয়ার মানে তুমি জিনিসটা তোমার মাথায় থাকবে, কারণ তুমি ইংলিশ না বুঝলেও বাংলা ভাষা বুঝো। তো বাংলা ভাষায় যখন তুমি বিষয়টা নিজে অনুধাবন করতে পারবা যে এই লাইন দ্বারা কি বুঝাইছে, তখন জিনিসটা তুমি আর ভুলবা না। বাংলা দেওয়ার মানে হচ্ছে আমি সর্বাত্মক চেষ্টা করব এবং করি আমার স্টুডেন্টদেরকে ভালো রেজাল্ট করানোর, এ প্লাস পাওয়ানোর। তোমাদের সাকসেসফুল করানো মানেই হচ্ছে আমি সাকসেসফুল, তোমরা সফল হইলেই আমি সফল। এই কারণে এগুলাতে তোমাদের এটা প্রায়োরিটি, তোমাদের ফ্লোচার্ট পড়ায় ফ্লোচার্টের এই পিডিএফটা দিয়ে দিব। ক্লিয়ার? এই যে দেখো, সিরিয়াস ডিজিজেস অ্যাজ এ রেজাল্ট অফ ওয়ার্কিং উইথ ক্রাশ, এই লাইনের বাংলা মিনিং কি? তোমার কষ্ট হবে এটা পড়তে যদি বাংলা মিনিং না জানো। তারপরে দেখো, ক্যারিং হ্যাভি লোডস অফ আইসক্রিম বক্স, ডিফিকাল্ট এন্ড পেইনফুল ওয়ার্ক, হোমলেস, এই সবগুলা জিনিসের বাংলা মিনিং দেওয়া যাতে তোমার কাছে পড়তে অনেক সুবিধা হয়, জিনিসটা ইজি লাগে। ঠিক আছে, এটার জন্য দেওয়া। ওকে, সো ব্রাজিলের খেলা আছে আজকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আর ক্লাস ওভারঅল কেমন ছিল? ভালো লাগছে না পচা লাগছে? ভাই আমার একটা ভালো লাগছে। ভাইয়া চ্যাট বক্সে কমেন্টটা করো না, কোনো কোয়েশ্চেন থাকলে চ্যাট বক্সে করো একটু কাইন্ডলি, তোমরা সবাই চিল্লাও একসাথে, এটা হচ্ছে প্রবলেম। ফেসবুকে কমেন্ট করো, ভাইয়া গতকালও প্রতিদিনের ক্লাসের পিডিএফ দিলে আমরা উপকৃত হব, পিডিএফ দিয়ে দিব, কিছু কিছু পিডিএফ তোমাদেরকে তো দিবই। ক্লাস স্লাইড, সামারির পিডিএফ কই? সামারি পড়াই তারপরে পিডিএফ দিব ব্রাদার। আজকের ক্লাসের পিডিএফ দিবেন? হ্যাঁ আজকের ক্লাসের পিডিএফটা দিব, আজকের ক্লাসের পিডিএফ দিব। ভালো লাগছে, আচ্ছা আজকের ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবা, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, আজকের ক্লাসের পিডিএফ দিয়ে দিব, দিয়ে দিচ্ছি ক্লাসের পিডিএফ। আর সাজেশন পাইছো সবাই? সাজেশন পাইছো সবাই? জি ভাইয়া পাইছি ফ্লোচার্ট 10টা, ফ্লোচার্ট কয়টা দিচ্ছেন? ফ্লোচার্ট 10টা। ইউ আর বেস্ট তহমিনা ইসলাম চৈতি। তোমাদেরকে বাংলাদেশের কোন টিচার ফ্লোচার্ট অ্যান্সার করে লিখে সেটার বাংলা অনুবাদ করে দিবে? আমি জানি না আর কেউ টিচার তোমাদের এটা দিবে কিনা, বা আই হ্যাভ নো আইডিয়া, বাট তোমরা দেখতে পারো খুঁজে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর তোমাদের যেসব ফ্রেন্ড সার্কেল এখনো ভর্তি হয়নি তাদের সবাইকে বললো দ্রুত ভর্তি হয়ে যেতে, সবার সাথে শেয়ার করো তোমাদের এক্সপিরিয়েন্স। দেখা হবে নেক্সট ক্লাসে। সি ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।